নমস্কার। অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য রইল কেয়া চ্যাটার্জির কলমে আরও একটি রহস্য গোয়েন্দা গল্প, সমুদ্রগুপ্তের ডায়েরি। গল্প শুরু করার আগে কেয়া চ্যাটার্জি সম্বন্ধে দু চার কথা জেনে ফেলি। 1990 সালে কলকাতায় কেয়া চ্যাটার্জির জন্ম হয়। তিনি বেহালা নিবাসী। ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে বেশ কিছুদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। 2016 সাল থেকে ফেসবুকের বিভিন্ন পেজের মাধ্যমে তার লেখালেখির হাতে খড়ি। ইতিমধ্যে বেশ কয়েকটি মুদ্রিত ও ওয়েব পত্রিকা যেমন বিচিত্রপত্র, গল্পকুটির এবং বৃত্তের বাইরে, জয় ঢাক, এক পর্ণিকা, সায়ন্তনী পত্রিকা, জলফড়িং, উত্তরের সারাদিন সংবাদপত্র এবং একাধিক গল্প সংকলনে ছোট গল্প, উপন্যাস, বড় গল্প এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল যেমন 915 এন্টারটেনমেন্টস, স্টোরি হলিক্সেও তার গল্পের অডিও স্টোরি করা হয়েছে। লেখালেখির প্রিয় বিষয় সামাজিক, প্রেম, ভৌতিক এবং অবশ্যই থ্রিলার। লেখিকার প্রথম একক গ্রন্থ পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত থ্রিলার উপন্যাস মৃতদেহের অন্তরালে। তার লেখা আজ আপনাদের জন্য রইল একটি বিশেষ রহস্য গোয়েন্দা গল্প, সমুদ্রগুপ্তের ডায়েরি। অমাবস্যা এলেই কেমন যেন চঞ্চল হয়ে ওঠে প্রণয়। এই তো সেদিন যেদিন ওর জীবনটা পাল্টে গিয়েছিল, হাতে এসেছিল সেই বস্তুর সন্ধান যার জন্য সে গত 2 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। আজ সেই অমাবস্যার রাত, আজই সেই অভীষ্ট সিদ্ধির দিন। সন্তর্পণে চলে আসে সে সেই পুরনো মন্দিরটার পিছনে। ঘুটঘুটে অন্ধকারে চোখ সইয়ে হাঁটতে শুরু করে। পায়ে জড়িয়ে যাচ্ছে লতানো সব গাছ। একটা কাস্তে দিয়ে গাছগুলো কাটতে কাটতে এগোচ্ছে সে। কানে আসছে শেয়ালের ডাক, হরিণ ছুটে গেল এ প্রান্ত থেকে ও প্রান্ত। বিষধর সাপ তার ঠান্ডা শরীর ছুঁয়ে আবারও মিশে যাচ্ছে ছোপে। প্রণয় থমকাল। এটাই তার গন্তব্যস্থল, এই সেই বড় বাড়ি। একটা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল প্রণয়। ভাঙা দেওয়াল, পলেস্তারা খসা, দাঁত নখ বের করা বিরাট বাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধুই আগাছা ভরা আর আকাশ ছোঁয়া গাছে ঠাসা। প্রণয় সন্তর্পণে এগিয়ে গেল। ডান দিকের দেওয়াল ঘেঁষে একটু এগোতেই চোখে পড়ল একটা ঘর। প্রণয় দেখল পাশাপাশি অনেকগুলো ঘর রয়েছে। একসময় এই ঘরেই মানুষ বাস করত, হাসত, খেলত। প্রণয় একটা ক্ষয়প্রাপ্ত সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। এখানেই রাজা নবীন সিংহদেবের ঘর। এখানেই আছে সেই বস্তু যা 2 বছর ধরে তার ঘুম কেড়ে নিয়েছে। প্রণয় গুনে গুনে 10 পা এগিয়ে ডান দিক ঘুরতেই সেই দরজাটা পেল। দরজার ওপর কারুকার্য করা। প্রণয় জানে এই দরজা শরীরের সর্বশক্তি দিয়ে চাপ দিলেও খুলবে না। দরজার ওপরে নকশা বরাবর সে কিছু লিখল, যার অর্থ উদ্ধার করতে সে দিন রাত এক করে দিয়েছে। হঠাৎ খুট করে একটা শব্দ হল। প্রণয়ের হৃৎপিণ্ডটা প্রচণ্ড জোরে লাফিয়ে উঠল। রাজা নবীন সিংহের ঘরের দরজাটা খুলে গেল ধীরে ধীরে। বছর 2 আগের কথা। প্রণয় বসাক কুসুমডাঙ্গা গ্রামে যেদিন এসেছিল সেদিন ছিল চাকরিতে তার প্রথম দিন। যদিও প্রণয়ের আগের দিন আসার কথা ছিল, কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টিতে আগের দিন বাস সার্ভিস বন্ধ করা হয়।
অগত্যা দিনের দিন ভোরবেলায় বহরমপুর থেকে বাস ধরে সোজা এই গণ্ডগ্রামে। বাস রাস্তা থেকে প্রায় আধ ঘন্টা হাঁটার পর পেয়েছিল সে তার কর্মস্থল, অর্থাৎ পঞ্চায়েত অফিস। এখানেই সে ইঞ্জিনিয়ার পোস্টে বহাল হয়েছে। অফিসটা দেখেই মনটা দমে গিয়েছিল তার। কলকাতার এত নামি এক প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে কিনা কাজ করবে এরকম জায়গায়। হ্যাঁ, একটা 2 কামরার অফিস, মাথায় নামেই একটা ছাদ চাপানো, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কার্নিশের ওপর সংসার পেতেছে বাঁদরের দল। প্রণয়কে দেখে তারা দাঁত খিচিয়ে অভ্যর্থনা জানালো। ভেতরে ঢুকে দেখল একজন বৃদ্ধ ঘুরে বেড়াচ্ছেন। প্রণয়ের আসার কারণ শুনে সে তো রীতিমতো আকাশ থেকে পড়ল। নতুন নিয়োগ হয়েছে এখানে? ওই খবর পাইনি তো। প্রণয়ের মাথায়ও আকাশ ভেঙে পড়ার জোগাড়। কোনো মতে নিজের তরফের চিঠিটা দেখিয়ে বলল, এটাই কুসুমডিঙ্গা তো? হ্যাঁ, ঠিকানা তো এইটাই, কিন্তু... এই সময় অফিসে ঢুকলেন অপেক্ষাকৃত তরুণ এক ভদ্রলোক। বৃদ্ধ ধমকে বললেন, অরুণদা, আবার গুলিয়েছো? আরে আজ নতুন লোক আসবে, তোমায় বললাম না, এর মধ্যে ভুলে গেলে? তরুণদা তার নাকের ডগায় চলে আসা মোটা ফ্রেমের চশমাটা আঙুলের ডগা দিয়ে তুলে বললেন, ও আচ্ছা, আসার কথা ছিল বুঝি। প্রণয়ের ধরে যেন প্রাণ এলো। প্রথম চাকরির প্রথম দিনে হৃৎপিণ্ড তো একেবারে গলায় আসার জোগাড় হয়েছিল। না জানি বাকি দিনগুলো কি হবে। একটা বাড়ি ঠিক করা হয়েছে প্রণয়ের জন্য, অফিস থেকে কাছে, সাইকেলে ওই 15 মিনিট মতো। অফিসেরই একজন কলিগ আগে থেকে ওটা ঠিক করে রেখেছিলেন। সাইকেলটা স্থানীয় এক দোকান থেকে অবশ্য কিনতে হয়েছে, ইনস্টলমেন্টে। প্রথমে কয়েক মাস কোনো কাজই ছিল না। সকাল থেকে সন্ধে ওই একই রুটিন, খাওয়া, ঘুম আর অফিস। জীবনটা একেবারে পানসে হয়ে উঠল। প্রণয় বাড়িতে ফোন করে জানালো এই চাকরিটা সে ছাড়বে। এরকম জড়ত্বের জীবন সে চায় না। কিন্তু মধ্যবিত্ত পরিবারে 20,000-এর সরকারি চাকরি তো আবার মহৎ ব্যাপার। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা তো মহাপাপ। বাড়ি থেকেই বাধাটা এলো, একেবারেই এই চাকরিটা ছাড়া যাবে না। অতএব রফা হলো, যদি প্রণয় আরেকটা সরকারি চাকরি জোগাড় করতে পারে তবে সে এই চাকরিটা নির্দ্বিধায় ছেড়ে দিতে পারে। এই রফায় একটু শান্তি পেল প্রণয়। অন্তত সন্ধ্যাগুলো পড়াশোনা করেই কাটাবে। এখানে তো ভোর 4টে থেকে দিন শুরু হয়, রাত্রি নামে সন্ধ্যা 6টায়। চাকরিটা এবার একটু একটু পছন্দ হতে শুরু করেছে প্রণয়ের। আসলে সামনে তো ভোট। পঞ্চায়েত নেতাদের মধ্যে হিড়িক পড়ে গেল নিজেদের যোগ্যতা প্রমাণের। বাঁধের কাজ, স্কুল বিল্ডিংয়ের নবনির্মাণ, শৌচাগার, রাস্তা সারাই ইত্যাদি ইত্যাদি। যাকে বলে নির্মাণের পর নির্মাণ, শিলান্যাসের পর শিলান্যাস, প্রতিশ্রুতির বন্যা। দম ফেলার সময় প্রণয়ের নেই। হেড ইঞ্জিনিয়ারের সাথে সেও ভীষণ ব্যস্ত এইসব কাজে। এবার মনে হচ্ছে সে একটা কাজ করছে, তাই প্রণয় খুব খুশি। তা একদিন হয়েছে কি, বাঁধের কাজে ঠায় 2 ঘন্টা রোদে দাঁড়িয়ে প্রণয়। এদিকটার দায়িত্ব তার ওপরেই ন্যস্ত হয়েছে। শ্রমিকদের নানান নির্দেশ দিতে সে ব্যস্ত। হাতে বাকি আর 10 দিন, এর মধ্যেই কাজটা শেষ করতে হবে। এক জায়গায় ত্রিপল টাঙানো, শ্রমিকদের বিশ্রামের জন্য। প্রণয় এসে সেখানে বসল। বোতলের ঢাকনা খুলে এক নিঃশ্বাসে ঢকঢক করে অনেকটা জল খেয়ে নিল। তারপর পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘাম মুছতে মুছতে তার নজরে পড়ল একটা অদ্ভুত জিনিস। বাঁধের এদিকটা এখনো তৈরি হয়নি। সেখানে স্তূপাকৃতি কাদামাটি আর ইট রয়েছে। ঠিক তার একটা কোণে পড়ে রয়েছে একটা ডায়েরি, পুরনো, জলে ভিজে পাতাগুলো প্রায় হলদে হয়ে গেছে। প্রণয় সাবধানে খাদ বেয়ে নেমে এক হাতে একটা খুঁটি ধরে আর এক হাতে ডায়েরিটা নিয়ে নিল। পাড়ে উঠে এসে প্রথমে একটা কাগজ দিয়ে প্রথম পৃষ্ঠার কাদা বালি যথাসম্ভব পরিষ্কার করে সে দেখতে পেল একটা নাম লেখা আছে, সমুদ্রগুপ্ত, 1995।
সন্ধ্যাবেলা বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে গ্যাসের জালে চা বসালো প্রণয়। ব্যাগ থেকে ডায়েরিটা বের করল। সারাদিন রোদে শুকিয়েছে সে ডায়েরিটাকে, একটু করে পরিষ্কারও করেছে লেখাগুলো। আজ সারা রাত জেগে সে শেষ করবে ডায়েরিটা। একটা অজানা আকর্ষণ তাকে বারবার টানছে ওই লেখাগুলোর দিকে। এর আগে এরকম অনুভূতি তার হয়নি। ঠিক এই সময় দরজায় টোকা পড়ল। প্রণয় বিনা বাক্য ব্যয়ে দরজাটা খুলে দিল। ফড়িং এসেছে। প্রতিদিন এই সময় সে আসে। প্রণয়ের পরিচারিকা মালতীর ছেলে, রোজ এ সময়ে আসে। মালতী তখন পাশের বাড়ির হরিণ বসের রান্না করে। ফড়িংয়ের আশাটা আবার বসগিন্নি ভালো চোখে দেখেন না। এদিকে একমাত্র ছেলেকে মালতী রেখে যায় বা কোথায়? একদিন এইসব কথাই বলছিল মালতী প্রণয়কে ঘর মুছতে মুছতে। মালতীর যেমন হাত চলে, মুখও চলে সমান তালে। অনর্গল নানা বিষয়ে কথা বলতে সে দক্ষ। প্রণয় কিছু শোনে, আবার কিছু শোনে না। মালতী সেসব ব্যাপারে অবশ্য মাথা নেই। সে বলেই চলে কার পুকুরের হাঁস চুরি হয়েছে, কার গরু চুরি হয়েছে, আবার কার গরু বাড়ির সামনে গোবর ফেলে দিয়ে গেছে, কার মেয়ে কোন পাড়ার ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এক কথায় বলতে গেলে গ্রামের কারেন্ট অ্যাফেয়ার্স মালতীর ঠোঁটস্থ। তবে এবারের কথাটা প্রণয়ের বুকে একটু বাজল। ওইটুকু তো ছেলে, বয়স আর কতই হবে, বছর 10। মালতীর স্বামী একটা বাড়িতে দারোয়ানের কাজ করে, রাতে থাকে না। কোথায় রাখবে মালতী ওকে? তাই প্রণয় বলল বসেদের বাড়িতে যাওয়ার আগে ফড়িংকে যেন সে তার কাছে দিয়ে যায়। মালতীর মুখে ফুটে উঠল বিস্ময়ের হাসি। হাতে যেন চাঁদ পেল সে। এই হাসিগুলো প্রণয়ের খুব ভালো লাগে। ফড়িং একটু আধটু পড়াশোনা করে প্রণয়ের কাছে, তবে বেশিরভাগ সময়টাই গল্প করে কেটে যায়। বলা বাহুল্য, ছেলে তার মায়ের গুণটা ভালোই পেয়েছে। মুখে তার খই ফুটছে যেন। প্রথমে সে বাবার মতো দারোয়ান হতে চাইত। লাঠি হাতে গুন্ডাদের পেছনে ধাওয়া করবে, কুকুর তাড়াবে, গ্রামের সবাইকে হুঁশিয়ার করবে। বেশ একটা আধা পুলিশ ব্যাপার। কিন্তু এখন সে হতে চায় ইঞ্জিনিয়ার। এখন তার মনে হয় তাদের স্কুলের ছাদটা সারানো বাকি। রমলাদের গোয়ালটা গত ঝড়ে ভেঙে গেছে। গরু বাছুর সমেত বৃষ্টির সময় উঠোনে পড়ে থাকে। রমলাই তুলে আনে। তারপর তার মা জেঠিমার মধ্যে ঝগড়া বাঁধে পরের দিন কে উঠোন পরিষ্কার করবে এই নিয়ে। ফড়িংয়ের বাবু অনেক প্ল্যান, সে বলেই চলে নিজের মতো। এদিকে প্রণয় এক মনে তার পড়াশোনা করে। তারও গল্পগুলো শুনতে ভালো লাগে। তার নিঃসঙ্গ জীবনের একটা সঙ্গীত হলো। আজ ফড়িং ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রণয় বলে উঠল, ফড়িং, আজ একটা কাণ্ড ঘটেছে জানিস? কি কাণ্ড হয়েছে গো কাকু? ফড়িংয়ের খুব ভালো লাগে যখন তার নতুন কাকু তাকে দেশ বিদেশের গল্প বলে, অদ্ভুত অদ্ভুত সব খবর জানায়। নতুন কাকুর কাছেই জেনেছে সে যে মহাকাশে মানুষ ভাসে। মোবাইলে দেখেছে তাদের বিশেষ ধরনের জামা কাপড়। সমুদ্রের গভীর ছবি দেখিয়েছে তাকে তার নতুন কাকু। কত শত আগ্নেয়গিরির গল্পও শুনিয়েছে। আজ যখন প্রণয়ের মুখে একটা কাণ্ড হয়েছে শুনল, তখন তার মনটা রীতিমতো নেচে উঠল। আজ কাকু তাকে সরলের অঙ্ক করাবে বলেছিল। তার মানে আজ গল্প হবে, অঙ্ক হবে না। আজ এটা পেয়েছি। এটা কি গো কাকু? আরে এই বই সেই বই নয় রে, এ হলো গুপ্তধন। সত্যি? গুপ্তধনের ম্যাপ? প্রণয় ফড়িংয়ের আনন্দ দেখে খুব একচোট হেসে নিল। ছোটরা কত সহজেই না সবকিছু বিশ্বাস করে ফেলে। হ্যাঁ, ফড়িং তার নতুন কাকুর হাসি দেখে বুঝল যে তাকে বোকা বানানো হচ্ছে। আরে বাবা, চড়ছিস কেন? শোন না, এই যে ডায়েরিটা, এটা আমি পেলাম বাঁধের ধারে, একেবারে ভিজে চুপসে গিয়েছিল। তোদের গ্রামের যা কড়া রোদ, ওই 4-5 ঘন্টা ফেলে রাখতেই সব শুকিয়ে কাঠ হয়ে গেল। তারপর একটা ন্যাকড়া দিয়ে মোটামুটি পরিষ্কার করে কিছুটা পড়লাম, বুঝলি? যা পড়লাম তাতে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। কি পড়লে গো কাকু? প্রণয় ফড়িংয়ের প্রশ্নের উত্তরে ডায়েরিটা খুলে পড়তে শুরু করল। কুসুমডাঙ্গায় এসেছি 1 সপ্তাহ হয়ে গেল। বহু কষ্টে বড় মামা এখানে একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরি জুটিয়ে দিয়েছেন। যদিও নদিয়া ছেড়ে,
বাড়ির সকলকে ছেড়ে আসতে হলো। তবু কিছুটা অর্থের সংস্থান হলো, এই শান্তি। বাড়ির বড় ছেলে হওয়ার হাজার জ্বালা। বাবার পেনশনের টাকায় আর সংসার চলছিল না। বোনেরও পড়াশোনা শেষ হয়নি এখনো। বিথি আমার থেকে ভালো স্টুডেন্ট, কলেজ পাশ করলে আমার থেকে ভালো মাইনের চাকরি পাবেও। সংসার একটু সুখের মুখ দেখবে। ততদিন দাদা হিসেবে ওর পাশে দাঁড়িয়ে ওকে মনের জোর জোগাতে হবে। তারপর ওর বিয়ের ব্যবস্থা করব। অনেক কাজ, অনেক। ততদিন আমায় এই গণ্ডগ্রামে 10,000 মাইনের চাকরি নিয়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। কুসুমডাঙ্গা গ্রামটা এমনিতে বেশ সুন্দর, নির্বিবাদী নিস্তরঙ্গ গ্রাম, ঠিক রবি ঠাকুরের কবিতার গ্রামের মতো। ইলেকট্রিসিটি আছে, কিন্তু গাছের পাতা একটু ডান দিকে বাঁ দিকে হলেই লোডশেডিং। গ্রামের লোকগুলোরও এ নিয়ে কোনো ক্ষোভ নেই। এটুকু সময় কারেন্ট পেয়েই তারা ধন্য। রাতে পাখা চললে তারা স্বর্গসুখ অনুভব করে। স্কুলে বাচ্চা প্রায় নেই বললেই চলে, অবৈতনিক স্কুল। তবু বাবা মায়েরা তাদের বাচ্চাদের পাঠায় না, বরং নিজেদের সাথে ছেলে মেয়েদের খেতে খামারে কাজ করাতেই তারা বেশি আগ্রহী। তাদের মতে স্কুলে পড়ে সময় নষ্ট করার চেয়ে নিজের ভাগের ভাতটুকু রোজগার করা বেশি দরকারি। হেডমাস্টার মশাইয়ের সাথে বেশ কয়েকবার হানা দিয়েছি ওদের বাড়িতে। বোঝানোর চেষ্টা করেছি পড়াশোনা করলে তাদের সন্তানেরা আরও বেশি টাকা পয়সা রোজগার করবে, উঁচু দরের মানুষ হবে, সমাজের একজন হবে। কিন্তু তারা মানতে নারাজ। খিদের দুর্ভাদ্য পর্দা ওদের চোখ ঢেকে দিয়েছে। সেই পর্দা ভেদ করে ওদের চোখে শিক্ষার আলো পৌঁছে দেওয়া ভীষণ দুরূহ ব্যাপার। নিয়মিত ডায়েরি লেখার অভ্যেসটা চলে যাচ্ছে। ভীষণ রকম উদ্দেশ্যহীন জীবনযাপন করছি। এই গ্রামে কি আদেও কোনো ভবিষ্যৎ আছে আমার? কতদিন এভাবে স্বজনহীনভাবে দিন কাটাতে হবে কে জানে। সপ্তাহে একদিন সদরে গিয়ে বাড়িতে ফোন করতে পারি, চিঠি পাঠাই যদিও। সংসারে টাকার চাহিদা বাড়ছে, কিন্তু আমার মাইনে বাড়ার নাম নিচ্ছে না। পড়াবই বা কাকে? এখানে তো শৈশব মাঠে ঘাটে ঘাম ঝরিয়েই বড় হচ্ছে। কয়েকটা বাড়ি থেকে ঝগড়া ঝামেলা করে বাচ্চা তুলে এনে স্কুলে ঢুকিয়েছিলাম। 7 দিন এলো, তারপর আবার ডুব। সরকার থেকে নোটিশ এসেছে, বাচ্চা দেখাতে না পারলে স্কুল তুলে দেবে। স্কুল বন্ধ হয়ে গেলে কি হবে? আমার সেই চাকরির জন্য লাইন দিয়ে ইন্টারভিউ দেওয়া, আবার কাউন্সিলরের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ানো, আবার তাচ্ছিল্য সহ্য করা। আর পারছি না। কাল আবার 10টা বাড়িতে হানা দেব। বাচ্চা স্কুলে পাঠাতেই হবে। একটা সুরাহা হয়েছে, বাচ্চারা ধীরে ধীরে স্কুলমুখী হচ্ছে। প্রায় 2 সপ্তাহ সারা গ্রাম ঘুরে এটুকুই বুঝেছি, খাবার না পেলে এরা কেউ স্কুলমুখী হবে না। হেড স্যারের সাথে কথা বলে নিজেদের মাইনের থেকে কিছু টাকা ব্যয় করে একজন রাঁধুনি রেখেছি আমরা। চাল ডাল তেল সবজি কিনে এনেছি। বাচ্চাগুলো 2 দিন পেট ভরে খেয়েছে। ওদের কাছে শিক্ষার থেকে বড় পেট। ওদের মুখে ছড়িয়েছে একটাই কথা, স্কুলে গেলে খেতে পাবি। ওদের মা বাবারাও একটু পেটের খরচ কমাতে সন্তানদের পাঠিয়ে দিয়েছেন স্কুলে। জানি না কতদিন এভাবে টানতে পারবো। জানি না সরকার আদেও আমাদের এই পদক্ষেপকে স্বীকৃতি দেবেন কিনা। তবু আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে, এই পথেই। এই পর্যন্ত পড়ে প্রণয় থামল। ফড়িং এতক্ষণ মাথা নিচু করে শুনছিল সবটা। এখন প্রণয়ের দিকে তাকিয়ে বলল, কি হলো কাকু? রান্নার সরঞ্জাম রাখা থাকে এক কোণে। মালতী রান্না করে সব গুছিয়ে রেখে যায়। প্রণয় শুধু স্টোভ জ্বালিয়ে গরম করে নেয় রাতের খাবার, আর প্রয়োজন পড়লে চাটা নিজেই বানিয়ে নেয়। স্টোভ জ্বালানোর সঙ্গে সঙ্গে একগাল হাসি দিয়ে ফড়িং বলল, হ্যাঁ কাকু, তুমি না চাটা জব্বর করো। প্রণয় হাসল। এর মানে সে বোঝে পুচকেটারও একটু চা লাগবে। ফড়িংয়ের হাতে চায়ের কাপ দিতে দিতে সে বলল, তোর মা যদি জানতে পারে আমার কাছে থেকে তোর চায়ের নেশা লেগেছে, তাহলে কিন্তু আর আসতে দেবে না। না দিয়ে যাবে কোথায়? ওই দিদের বাড়ি কাজ ছাড়বে নাকি? এমনিতে একটু খিটখিটে, কিন্তু ভালো ভালো খাবার দেয় মাঝে মধ্যে, মাইনেও অন্যদের থেকে বেশি। শুধু আমি গেলে বসে বসে টিভি দেখি বলে দিদার নাতনিটা পড়তে বসে না, ছুটে ছুটে টিভি দেখতে আসে। কাকিমা রাগ করে, তাই তো আমাকে যেতে বারণ করেছে। প্রণয় ফড়িংয়ের দিকে তাকিয়ে অবাক হয়। এইটুকু বয়সে কত অভিজ্ঞ হয়ে গেছে সে, কত বুঝতেও শিখেছে ছেলেটা। দারিদ্রতা হয়তো মানুষের জীবনে চলার পথে
মানুষকে অনেকটা এগিয়ে দেয়। ফড়িং চোখ নাচিয়ে বলে, এর চেয়ে তোমার কাছে আমি ভালো আছি কাকু। পড়াশোনাও হয়, গল্পও হয়, কত নতুন কথা জানতে পারি কাকু তোমার কাছে। মা আসতে না দিলেও আমি লুকিয়ে লুকিয়ে তোমার কাছে চলে আসবো, দেখো। ফড়িংয়ের মুখময় ছড়িয়ে পড়ে এক স্নিগ্ধ হাসি। প্রণয়ের সস্নেহে তার চুলগুলো ঘেঁটে দিয়ে ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে পাতাগুলো উল্টাতে থাকে সে। গল্প এগোচ্ছে না দেখে ফড়িং অস্থির হয়ে পড়ে। জিজ্ঞাসা করে, কি হলো কাকু? আরে পড়বো কি রে, এ তো ভিজে গিয়ে কালি লেপটে গেছে। এহে, পশ্চিমা রোদের দিকে পিঠ করে বসেছিল প্রণয়। বাঁধের কাজ আর কিছুদিন পরে শেষ হয়ে যাবে। তারপর রয়েছে ভোট প্রচার। রাস্তা সারাইয়ের কাজও চলছে সমান তালে। এই বর্ষায় বাঁধটা যেন টিকে যায়। তার সামনে এখন আদিগন্ত দামোদর নদ, বাংলার চিরকালীন দুঃখের নদ। কত বাড়ি, কত প্রাণ যে তলিয়েছে এর বুকে, কোনোই অত্যা নেই। এখন একটা সরু ধারার মতো বয়ে চলেছে, যেন নির্বিবাদী এক মানুষ। কিন্তু এই সরু ধারায় বর্ষায় যে কি প্রলয়ঙ্করী রূপ নেয়, তখন একে বেঁধে রাখে কার সাধ্যি। প্রণয়ের চিন্তায় ছেদ পড়ল। একটা রিকশার হর্নের শব্দের সঙ্গে একটা পরিচিত কণ্ঠের ডাকে তাকে পিছন ফিরে তাকাতে হল। ফড়িং ছুটে আসছে। তার পরনে স্কুল ইউনিফর্ম, পিঠে স্কুল ব্যাগ। এখানে সাধারণত ফড়িং আসে না, তাই তাকে দেখে একটু অবাকই হলো প্রণয়। ব্যাগ থেকে বোতল বের করে ঢকঢক করে অনেকটা জল খেয়ে একটু থিতু হয়ে বলল, আমাদের নন্দ জেঠুকে তোমার ওই বইয়ের লোকটার কথা জিজ্ঞেস করছিলাম কাকু। আমার বই? ও মানে কালকের ওই ডায়েরির ব্যাপারটা, সমুদ্রগুপ্ত? হ্যাঁ গো, নন্দ জেঠু তো স্কুলের সব থেকে পুরনো লোক না, আর শিবগ্রামের সব খবর জেঠু জানে। তাই ভাবলাম দেখে জিজ্ঞেস করি। প্রথমে তো নাম শুনে খেয়ে দিয়ে দিচ্ছিল, কি বললো জানো? এত দূর বলে ফড়িং পেট চেপে কিছুক্ষণ খিলখিল করে হাসল। তারপর আবার গম্ভীর হয়ে প্রণয়ের দিকে তাকাল, বলল, কিন্তু পরে যা বলল তা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। কি বললেন রে উনি? জেঠু বলল যে ওই লোকটা আমাদের স্কুলেরই স্যার ছিলেন, অনেক কাজ করেছিলেন, স্কুলের খুব নাম হয়েছিল ওনার কাজের জন্য। কিন্তু ধীরে ধীরে উনি কেমন পাগলা টাইপের হয়ে গিয়েছিলেন। কোনো দিন স্কুলে যেতেন, কোনো দিন যেতেন না, কখনো আবার রাতের পর রাত বাড়িই ফিরতেন না। তারপর ওনাকে একদিন আর খুঁজে পাওয়া গেল না। খুঁজে পাওয়া গেল না মানে? না, পাওয়া গেল না, একদম ভ্যানিশ হয়ে গেল। তাকে আর কেউ এই গ্রামে দেখেনি। প্রণয় এক দৃষ্টে তাকিয়ে থাকলো ফড়িংয়ের দিকে। তার উৎসাহী মুখমণ্ডলে বিন্দু বিন্দু ঘাম পড়ন্ত সূর্যের আভায় চকচক করছে। ওদিক থেকে আবার রিকশার হর্নের শব্দ ভেসে এলো। ফড়িং এক লাফে বেঞ্চ থেকে নেমে বলল, যাই কাকু, বাবা ডাকছে। প্রণয় পেছন ফিরে দেখল একজন মধ্যবয়স্ক লোক ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। পরনে একটা সুতির ফতুয়া আর হাফ প্যান্ট পরা। ফড়িংয়ের দিকে না তাকিয়েই প্রণয় বলল, তোর বাবা ভ্যানও চালান? সকালে ভ্যান চালায় আর রাতে দারোয়ান। আজকে দলুইপাড়ায় ফুটবল ম্যাচ আছে কাকু, আজ আর তোমার বাড়ি যাব না। প্রণয় ঘাড় নেড়ে ফড়িংয়ের চলে যাওয়া দেখতে লাগলো। চোখ পথের দিকে নিবিষ্ট থাকলেও তার মনের মধ্যে চলছিল অন্য ভাবনা। ছেলেটা যা বলে গেল তা যদি সত্যি হয়, তবে একটা না একটা রহস্য তো ওই ডায়েরিতে আছে। আজ আর একবার দেখতে হবে সেখানে আরো কিছু লেখা আছে কিনা। কথা মতো ফড়িং আজ আসেনি। প্রণয় একটা বই নিয়ে নাড়াচাড়া করছিল, কিন্তু কিছুতে মন বসাতে পারছিল না। ডায়েরিটা ভীষণভাবে টানছে তাকে, অথচ একটা অদ্ভুত কারণে ওটাতে হাত দিতে দ্বিধা হচ্ছে তার। এই সময় বাইরে একটা কুকুর করুণ স্বরে ডেকে উঠল। প্রণয়ের হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল হঠাৎ। হঠাৎ করেই ফাঁকা ঘরটা যেন তাকে গিলে খেতে আসছে বলে মনে হলো। চোখ বন্ধ করল প্রণয়।
মনকে শান্ত করল। তারপর মনে মনে বলল, তুমি বিজ্ঞানের ছাত্র প্রণয়, মন শক্ত করো। একটা মানুষের হারিয়ে যাওয়ার মধ্যে কোনো অলৌকিকতা থাকতে পারে না। শান্ত হও, শান্ত হও। বেশ কিছুক্ষণ পায়চারি করে এদিকে ওদিকে সে মনস্থির করল। তারপর 1 কাপ চা বানিয়ে ডায়েরিটা নিয়ে বিছানায় চাকিয়ে বসল কুসুমডাঙ্গা গ্রামের ইঞ্জিনিয়ার বাবু। তার নিস্তরঙ্গ জীবনে একটা ছোট্ট ঢেউ এসেছে, এটাকে উপভোগ করতেই হবে। অনর্থক চিন্তা ভাবনা করে এই অ্যাডভেঞ্চারটা অন্তত নষ্ট করা যাবে না। যদি এই ডায়েরি হারিয়ে যাওয়া লোকটাকে খুঁজে বের করার চাবিকাঠি হয়। কাল যতটুকু পড়া হয়েছিল তারপরের পাতাগুলো ভিজে কালি মেখে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল, তাই তারপরের পাতাগুলো আর কাল উল্টে দেখা হয়নি। প্রণয় দেখল পেছনের দিকের পাতার লেখাগুলো একটু কষ্ট করলে অনায়াসেই পড়া যায়। চায়ের কাপে একটা চুমুক দিয়ে প্রণয় পড়া শুরু করল। জীবনটা যে এভাবে পাল্টে যাবে হঠাৎ ভাবিনি কখনো। সেদিন ওই জঙ্গলে যদি না যেতাম তাহলে হয়তো আমার এই দোলাচলের সৃষ্টি হতো না। গত সপ্তাহে গেছিলাম বোসপুকুরের দিকে। ওদিকে কয়েকবারই মিলিয়ে বোসদের বাস, তাই ওখানকার বড় পুকুরটার নাম অনুযায়ী জায়গাটার নামও বোসপুকুর। ওখানে কিছু বাচ্চা আছে যারা স্কুলে যাওয়ার যোগ্য হলেও স্কুল যায় না। এখন এই গ্রামে আমার অবস্থান ছাত্র ধরা। ছেলেবেলায় মামাসিরা ভয় দেখাতেন ছেলে ধরার, বলতেন বাইরে বেরোলেই ছেলে ধরা ধরে নিয়ে যাবে। এখন আমায় লোকেরা ডাকে ছাত্র ধরা স্যার। আমায় দেখলেই সবাই গা ঢাকা দিত আগে। এখন যদিও একটু সম্মান পাই, ওদের কাণ্ড দেখে ভীষণ হাসি পায়। যাই হোক, বোসপুকুরের নগেন বোস, আরাধন বোসদের বুঝিয়ে এলাম যে তারা যেন 5 বছর বয়স অবধি অপেক্ষা না করে এখনই স্কুলে ভর্তি করিয়ে দেন। ভালো লাগলো এটা দেখে যে তারা আমার কথা মন দিয়ে শুনলেন ও রাজিও হলেন। এরপর দেখা যাক কি হয়। এবার আসি আসল কথায়। বোসবাড়ি থেকে বেরিয়ে হেঁটে ফিরছিলাম। জায়গাটা গ্রামের পশ্চিম দিকে। গ্রামের সীমান্তে একটা শিব মন্দির আছে, তার পিছনে জঙ্গল। এই জঙ্গলে সচরাচর কাউকে যাতায়াত করতে দেখিনি কখনো। মন্দিরে প্রণাম করে ফিরেই আসছিলাম, হঠাৎ মনে হলো কিছু একটা বিকট শব্দ ভেসে এলো ওই জঙ্গলের ভেতর থেকে। আমি হাতঘড়ির দিকে তাকালাম, 3:30। সূর্য ডুবতে তখন অনেক দেরি। আমি পা চালিয়ে এগিয়ে গেলাম জঙ্গলের দিকে। হঠাৎ কে যেন ডাকলো। পিছনে ফিরে দেখলাম হরিহর, আমাদের স্কুলের এক কর্মচারী। সে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলল, স্যার, ওদিকে কোথায় যাচ্ছেন? একটা শব্দ এলো ওই দিক থেকে, বেশ জোরে, মনে হয় বোমা টোমা ফাটলো। একদম ওদিকে যাবেন না স্যার। আপনি জানেন না ওদিকে একটা অভিশপ্ত রাজবাড়ি আছে। তাছাড়া ঘন জঙ্গল, কত ধরনের পশু, সাপ খোপ আছে। না না না, একদম না, এক্ষুনি ফিরে যান যান। সে আমার হাত ধরে হিড় করে টেনে নিয়ে গেল সেই মন্দিরের কাছে। আমারও কোনো জোর আপত্তি সে কানে নিল না। একটা ভ্যান ডেকে তাতে করে আমায় ঘরে ঢুকিয়ে সে শান্ত হলো। এদিকে সারা সন্ধে আমার মনের মধ্যে খচখচ করতে লাগলো সেই মুহূর্তটা। কিসের শব্দ আসতে পারে অত গভীর জঙ্গল থেকে? এক হতে পারে ওখানে সন্ত্রাসবাদীরা বাসা বেঁধেছে, বোমা টেস্ট করতে গিয়ে ওই বিকট শব্দ তৈরি হয়েছে, অথবা চোরা শিকারীর দল গাছ বা কোনো পশু শিকার করতে এসেছে। তাছাড়া আরেকটা শব্দবন্ধু আমার কানে গিয়ে থেকেছিল, অভিশপ্ত রাজবাড়ি। তার মানে ওখানে একটা পরিত্যক্ত রাজমহল আছে, আর তার অভিশাপ থাক আর না থাক, এই ধরনের স্থাপত্য সব সময় আমায় টেনেছে। মনের মধ্যে একটা ঢেউ উঠতে শুরু করলো। কিছুতেই নিজেকে সামলে রাখতে পারলাম না, সোজা বেরিয়ে পড়লাম। সূর্য ডুবেছে অনেকক্ষণ আগে। প্রান্তিক গ্রাম, এখানে অন্ধকার হলেই জীবনযাত্রা সেদিনের মতো থেমে যায়। হাত ঘড়িতে তখন 6:30। আমার বড় টর্চটা বাগিয়ে ধরে বেরিয়ে পড়লাম সেই জঙ্গলের উদ্দেশ্যে। নিশ্চিন্ত হলাম যে এখন হরিহরের মতো কেউ আমায় বাধা দিতে আসবে না। 8 ঘন্টা খানেক হাঁটা পাই গেলাম সেই জঙ্গলে। মন্দির পেরিয়ে কাছাকাছি গিয়ে একবার পিছু ফিরলাম, না, কেউ ছিল না আশেপাশে। টর্চটা জ্বালিয়ে ইষ্টনাম স্মরণ করে ঢুকে পড়লাম জঙ্গলে। এই জঙ্গলে যে কেউ আসে না এখানে পা রেখেই বুঝতে পারছিলাম। লম্বা লম্বা ঘাস, উঁচু উঁচু গাছ, আগাছায় ভরা একটা জায়গা।
সেখানে চলার পথ খুঁজে পাওয়া দুষ্কর। একটা ছোড়া জাতীয় কিছু সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল। টর্চের আলোয় কোনো মতে এগিয়ে গেলাম। কাঁটা ঝোপে লেগে জামাকাপড় ছিঁড়ে গেছিল, হাত আর পায়ের একাংশ ছিঁড়ে গিয়ে রক্ত ঝরছে। তখন মনে হচ্ছিল এইভাবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া একেবারেই উচিত হয়নি আমার। হরিহরের কথা শুনলেই হতো। এখানে হয়তো কিছুই নেই, সবই গুজব বা আমার মনের ভুল। কিন্তু চলতে চলতে এমন একটা জায়গায় এসে থামলাম যেখানে এসে আমার সব দ্বিধাদ্বন্দ্ব নিমেষে মুছে গেল। একটা শব্দে প্রণয় চমকে উঠল। পড়তে পড়তে যেন সেই জায়গায় সেই মুহূর্তের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল সে। হঠাৎ সেই শব্দে হুড়মুড় করে সে বাস্তবে ফিরল। জানলার পাল্লাটা কি যেন ঠুকছে। প্রণয় জানলাটা না খুলেই জিজ্ঞেস করল, কে? এরকম সাধারণত করে না সে। ভীষণ ডাকাবুকো গোছের ছেলে হিসেবেই তার পরিচিতি, কিন্তু কাল থেকে কি এক অজানা রহস্য, এক ধরনের অজানা ভীতি তাকে চেপে ধরেছে। প্রণয় তাই এবারে হুট করে জানলাটা না খুলেই প্রশ্নটা করল। বাইরে থেকে উত্তর এলো, আমি মালতী গো দাদা। কিছু হয়েছে? ফড়িংয়ের তো আর জন্মদিন, তাই একটু পায়েস করেছি, দিতে এলুম। প্রণয় দরজাটা খুলে দিল। মালতী সহাস্যে ঘরে ঢুকে রান্নাঘরে রেখে এলো টিফিন কৌটোটা। তারপর প্রণয়ের দিকে ফিরে বলল, দাদা, খাবারগুলো গরম করে দেব? প্রণয় নিজের বাক্সের মধ্যে কিছু একটা খুঁজতে খুঁজতে ঘাড় নাড়ল। মালতী স্টোভ চালিয়ে রাতের তরকারি, ডাল এসব গরম করতে লাগল। প্রণয় ইতিমধ্যে নিজের সংগ্রহ থেকে দুটো কিশোর উপন্যাস বের করে আনল। বদমাস ছেলেটা সকালেও বলেনি ওর জন্মদিনের কথাটা। মালতী যেতে উদ্যত হলে তার হাতে ফড়িংয়ের জন্মদিনের উপহার স্বরূপ বই দুটো আর 100 টাকা ধরিয়ে দিয়ে বলল, পাজিটাকে দিস, বলিস পরে একটা ভালো বন্দুক কিনে দেবো, কেমন? মালতীর চোখে ফুটে উঠল কৃতজ্ঞতা। ফড়িংকে যে এই ইঞ্জিনিয়ার বাবু বেশ স্নেহ করেন তা কারোর অজানা নয়। তাই তো এত ব্যস্ততার পরেও ছেলেটাকে উনি কাছে রাখেন, কত কিছু শেখান। মালতী জিনিসগুলো নিয়ে চৌকাঠ টিঙোনোর আগে আবার বাধা পেল। প্রণয় বলে উঠল, মালতী, একটা কথা বলতে পারবি? কি গো দাদাবাবু? তোদের গ্রামের পশ্চিমে কি কোনো জঙ্গল আছে? হ্যাঁ দাদাবাবু, তবে সে কেনে তো কেউ যায়নি। ওখানে যারা গেছে তারা কেউ ফিরে আসেনি। আচ্ছা, ওই জঙ্গলের মধ্যে কোনো রাজবাড়ি আছে? আপনি কিভাবে জানলেন? প্রণয় একটু অপ্রস্তুত হল। ডায়েরির কথাটা সে কাউকে জানাতে চায় না। ফড়িং জানে, কিন্তু ও এখনো কাউকে বলেনি। কাউকে বললে ওর কথা অতটা পাত্তা পাবে কিনা তাও সন্দেহ। মালতীর অবাক দৃষ্টি এড়ানোর জন্য সে বলল, ওই অফিসে একজন এসেছিল, সেই বলছিল আর কি। ওদিকে খবরদার যাবেন নি দাদাবাবু, ও এক ভয়ানক জঙ্গল। পরে একদিন ওখানকার সব গল্প আপনাকে বলবো, কেমন? আজ আসি। মালতী চলে গেলে প্রণয়ের কপালে ভাঁজ পড়ল। কি এমন রহস্য রয়েছে এই বাড়িতে? কেন কেউ একবার পা রাখলে সে আর দ্বিতীয়বার ফিরে আসে না? প্রণয়কে চমকে দিয়ে তার দেওয়াল ঘড়িটা একটা মৃদু শব্দ তুলল। রাত 10টা। কাল আবার অফিসে পঞ্চায়েত প্রধান আসবেন। তাড়াতাড়ি পৌঁছে অনেক কাজ সারতে হবে তাকে। এদিকে ডায়েরিটাও চুম্বকের মতো তাকে টানছে। শাঁখের করাতের মতো অবস্থা যাকে বলে। সমস্ত সংকোচ ছেড়ে ফেলে আপাতত প্রণয় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পঞ্চায়েত অফিসে একটা মিটিং শেষ করে বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরালো প্রণয়। এমনিতেই নেশাটা তাকে খুব একটা কাবু করতে পারেনি, তবে খুব কাজের চাপ গেলে মাঝে মধ্যে নিজেই পকেট থেকে একটা বের করে নেয়। শুকটান শেষ করে সিগারেটের শেষ অংশটুকু পায়ে দোলে পিছন ফিরতেই চোখাচোখি হয়ে গেল অনিমেষ রাহার সাথে। অনিমেষের সাথে প্রণয়ের কাজের সূত্রে আলাপ। পঞ্চায়েত অফিসের বড়বাবু বহুদিন এই গ্রামেই পড়ে রয়েছেন। নয় করে অন্তত 30 বছর তো বটেই।
বয়স 55 কি 56 হবে। আশ্চর্যজনকভাবে বদলির জন্য উনি কখনোই অ্যাপিল করেননি। তার বাড়ি হালি শহরে। মা বাবা গত হয়েছেন বহুদিন হল। রয়েছেন দাদা বৌদি ও তাদের সন্তানাদি। স্ত্রী কন্যা তার সাথে এখানেই থাকেন। এক ছেলে কলকাতায় থেকে কলেজে পড়ে। মেয়েও স্কুল শেষ করে সেই পথেই চলবে বলে ঠিক করে রেখেছে। অনিমেষ গ্রামের উন্নতির জন্য সারা বছর হাড় ভাঙা খাটুনি খেটে গেছেন। কাজে কখনো তার ক্লান্তি নেই। বদলে তিনিও পেয়েছেন গ্রামের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা। অনিমেষকে দেখে প্রণয় একগাল হেসে এগিয়ে এলো। কি বড়বাবু বেশি চাপ দিয়ে দিলেন তো অনিমেষ দা? অনিমেষ একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। ভাঁড়ে শেষ চুমুকটা দিয়ে সেটাকে নির্দিষ্ট বালতিতে ছুঁড়ে ফেলে একটা অমায়িক হাসি হেসে বলল, হে পার্থ, সে ভয় কম্পিত নহে আমার হৃদয়। তুমি পারো অনিমেষ দা। তোমার সাথে কিন্তু আমার একটা কাজ রয়েছে, বুঝলে? একদিন বসে কাজের ছকটা বানিয়ে নেব, কেমন? এনি টাইম মাই বয়, এ কাজ করো না। হ্যাঁ, কাল বা পরশু আমার বাড়ি চলে আয় সন্ধ্যের দিকে। কাজ নিয়ে আলোচনাও হয়ে যাবে, তুই ডিনারটাও সেরে নিবি এই গরিবের বাড়িতে না হয়। এটা কিন্তু বেশ ভালো বলেছ। তাহলে পরশু যাচ্ছি তোমার বাড়ি। এই কথাই রইল। অনিমেষ প্রণয়ের কাঁধ চাপড়ে আবারও ঢুকে গেল অফিসের ভেতর। প্রণয়ের বেশ হালকা লাগছে নিজেকে। এই কয়েকদিন কাজের চাপে পরীক্ষার পড়া তার কিছুই হয়নি। তার উপর এসে জুটেছে ওই ব্যাটা ডায়েরি। ওটা পড়তে গিয়ে তো আবার রাতের ঘুম একেবারে উড়েই যাচ্ছে। অনিমেষ তার বাড়িতে গিয়ে আড্ডা মেরে মাথাটা একটু খোলতাই করা যাবে। কথা মতো রোববার সন্ধ্যাবেলা খগেন ময়রার দোকান থেকে রসগোল্লা আর কালাকাঁদ নিয়ে প্রণয় হাজির হলো অনিমেষের বাড়ি। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল অনিমেষের মেয়ে দুর্বা। প্রণয়কে বসতে বলে সে চলে গেল ঘরের ভেতরে। প্রণয় বৈঠকখানায় বসে চারদিকটা দেখছিল। ঘরের দুটো দেওয়াল জোড়া আলমারিতে সারি সারি বই। প্রণয়ের তো বই পড়ার নেশা, তাই এত বই দেখে সে আর লোভ সামলাতে না পেরে চলে এলো আলমারির কাছে। বাইরে থেকেই দেখতে লাগলো অনিমেষের সংগ্রহ। কি নেই ওই আলমারিতে? সাহিত্য, দর্শন, ইতিহাস, রাজনীতি, সমস্ত কিছু। জ্ঞানের ভাণ্ডার একেবারে ঠাসা রয়েছে আলমারি দুটোতে। প্রণয়ের চোখ চকচক করে উঠল। ওই দেখো, ছেলে দাঁড়িয়ে আছে। স্ত্রীকে সঙ্গে করে ঘরে ঢুকেই রে রে করে উঠল অনিমেষ। বস বস বস, দাঁড়িয়ে কেন? তোমার রত্ন সম্ভার দেখছিলাম। বইয়ের তাকের দিকে ইশারা করে বলল প্রণয়। একসময় খুব পড়তাম, বুঝলি তো, এখন আর হয় না। তবে মেয়ের বই পড়ার খুব নেশা। সান্ধ্য আড্ডা এইভাবেই শুরু হলো। অনেকদিন পরে বাড়ির তৈরি রান্না খেয়ে প্রণয়ের মন ভরে গেল। কতদিন এরকম নির্ভেজাল আড্ডা হয়নি। বহরমপুরে থাকতে বন্ধুদের সাথে কত সন্ধ্যা কত রাত তো আড্ডা মেরেই কাটিয়ে দিয়েছে প্রণয়। তার জন্য আবার কত বকাবকিও করেছে বাবা মা। এখন তো আর সেসব মনেও পড়ে না। সেই সব বন্ধুরাও নিজ নিজ কর্মক্ষেত্রে এখন ব্যস্ত। সময় যে কিভাবে ফুরিয়ে যায় কেউ বুঝতেই পারে না। থেকে যায় শুধু স্মৃতি আর স্মৃতি। খাওয়া দাওয়ার পর ছাদে উঠে গ্রামের রাতের শোভা দেখছিল ওরা দুজন। অনিমেষ সিগারেট খায় না, তবে শোয়ার আগে এক পেক হুইস্কি না হলে আবার তার শরীরটা কেমন কেমন করে। সে পর্বই চলছিল তখন। আকাশে পূর্ণিমার চাঁদ আরো মনোরম করে তুলেছে চারিদিকটা। হঠাৎ প্রণয় জিজ্ঞেস করল, আচ্ছা অনিমেষ দা, তুমি তো বেশ কয়েক বছর এখানে আছো। হ্যাঁ, তা প্রায় 25-26 বছর তো হলোই। তাহলে এখানে অনেক মানুষকেই চিনবে। কাজের সূত্রে আলাপ হলে অবশ্যই চিনতে পারবো, কিন্তু কেন বলতো? সমুদ্রগুপ্ত বলে কাউকে চেনো? সমুদ্রগুপ্ত তো ইতিহাসে পড়েছি, রাজা ছিলেন। আরে না না, আমি যার কথা বলছি সে সাধারণ মানুষ, কুসুমডিঙ্গার প্রাইমারি স্কুলের মাস্টার মশাই। অনিমেষ কিছুক্ষণ প্রণয়ের দিকে তাকিয়ে থেকে চোখ বুজে কিছু একটা মনে করার চেষ্টা করল। তারপর এক ঢুকে গ্লাসের অবশিষ্ট হুইস্কিটা শেষ করে বলতে শুরু করল। 6 ফুট লম্বা, কোঁকড়ানো চুল, ফর্সা, নাকের নিচে সরু একটা গোঁফ, চেক শার্ট, খয়েরি বা বাদামি রঙের ট্রাউজার,
চোখে মোটা কালো ফ্রেমের চশমা, হাতে একটা রংছটা পুরনো ঘড়ি। 1995 সালে কুসুমডিঙ্গা প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেয়। বাড়ি নদিয়া। এখানে থাকতো পরিমল চাটুর্যের বাড়িতে। 1000 টাকা ঘর ভাড়া আর সেলামি দেওয়ার সামর্থ্য ছিল না। ও বাবা, তুমি তো এনসাইক্লোপিডিয়া গো, এত কিছু জানলে কি করে? মনে আছে সব? ওইটাই তো কাজ ব্রাদার, সব একেবারে ঠোঁটের গোড়ায় থাকতে হবে। সমুদ্রের সাথে আলাপ কাজের সূত্রেই। স্কুলে তখন ছাত্রছাত্রী আসার নামগন্ধ নেই। সরকার থেকে নোটিশ পাঠালো যদি ছাত্র সংখ্যা না বাড়ে স্কুল উঠে যাবে। হেড স্যার প্রদোষ মল্লিকের মাথায় হাতে ছিল 2 জন মাস্টার। দিলেন চাপ তাদের ওপরে, তারাও ছুটলো আবার ছাত্র ধরতে। কিন্তু কাস্টমার আর আসে না, সব যাচ্ছে চাষ করতে। চাষার ছেলের চাষা হওয়াই সব। তারপর মোক্ষম চাল দিল নতুন মাস্টার। সে পঞ্চায়েত অফিসে গিয়ে অ্যাপিল করলো যে ছাত্রছাত্রীদের খেতে দিলেই তারা স্কুলমুখী হবে। কিন্তু বড়বাবু হাত উল্টে দিলেন, বললেন সরকারের খাতায় এর জন্য কোনো টাকা বরাদ্দ নেই। যদি এই স্কিমে ছাত্র আসে, স্কুল বাঁচে, তবে তারা যেন তাই করে, তবে নিজের গ্যাঁট থেকে খরচ করতে হবে। সমুদ্র তাতেই আশ্বস্ত হয়ে বলল এটাই যেন তিনি লিখে দেন, যাতে পরে কোনো অসুবিধা না হয়। বড়বাবু নিমরাজি হয়ে লিখে দিলেন। আশ্চর্যজনকভাবে তারপর থেকেই স্কুলের হুলিয়া পাল্টে গেল। শেষে অ্যাডমিশন টেস্ট বসিয়ে ছাত্র বাছাই শুরু হলো। হি ওয়াজ এ জিনিয়াস। প্রণয় হাসল। সে তো এসব জানে। যেটা অজানা তা হলো লোকটা হারিয়ে গেল কেন। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে প্রশ্ন করল, উনি কি হারিয়ে গিয়েছিলেন? ওর সাথে এরপর থেকেই বন্ধুত্ব হয়, গাঢ় না হলেও চলনসই। ছুটির দিনে এদিক ওদিক ঘুরতে যাওয়া, দাবা খেলা ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে ও কেমন আনমনা ভুলোমনা হয়ে উঠেছিল। প্রায় সবসময় কিছু ভাবত, খাতায় হিজিবিজি লিখত। কাজে মন ছিল না, দেখা করতো না, কথা বলতে এলেও এড়িয়ে যেত। আমি ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে দিই। তারপর একদিন শুনলাম সমুদ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার আগে প্রায় 2 মাস আমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। পুলিশ রিপোর্ট করা হলো, দূরদর্শনে, খবরের কাগজে ছবি পাঠানো হলো, নদিয়াতেও পুলিশ খোঁজাখুঁজি করলো, কিন্তু সমুদ্রকে আর পাওয়া গেল না। কেউ কেউ বলল ওকে পশ্চিম দিকের জঙ্গলে দেখা গেছে কয়েকবার। কেউ বলে ওই রাজবাড়ি ওকে গ্রাস করেছে। আজও এক রহস্য। আচ্ছা, এই রাজবাড়ির কেসটা কি গো? বলবো, আগে তুই বলতো, তুই সমুদ্রকে কিভাবে চিনলি? প্রণয় একটু দম নিয়ে তার ডায়েরি পাওয়ার গল্পটা শুরু করল। প্রত্যেকটা পাতায় একটা মানুষের জীবন সংগ্রামের ইতিবৃত্ত। এটাও বলল যে সে এই ডায়েরিটা এখনো শেষ করেনি, আজ রাতেই শেষ করার চেষ্টা করবে। এবার বলো না রাজবাড়ির ব্যাপারটা। অনিমেষ কিছু একটা ভাবছিল। প্রণয়ের প্রশ্নে একটু চমক লাগলো তার। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত অনেক হলো রে, বাড়ি ফিরবি তো? চল পৌঁছে দিই, বাকি গল্প আরেকদিনের আড্ডার জন্য তোলা থাক। না না, পৌঁছাতে হবে না, সাইকেল আছে, চলো কাল দেখা হবে। অনিমেষদের বিদায় জানিয়ে প্যাডেলে চাপ দিল প্রণয়। রাতে গ্রামটাকে বেশ রহস্যজনক লাগে। আগে কখনো এই রূপ দেখা হয়নি তার। আলো আধারিতে সাইকেল চালাতে চালাতে বেশ ভালোই লাগছিল। হঠাৎ মনে হলো কেউ যেন পেছনে আসছে। মাটিতে পা না রেখে পিছন ফিরল সে। না, কেউ নেই। তাহলে কি মনের ভুল? হতে পারে। অন্ধকারেই তো মানুষের সব ভয়, সব বিভ্রান্তি প্রকাশ পায়। আবারও চলতে শুরু করলো প্রণয়। এবারেও সেই একই অস্বস্তি, যেন এক জোড়া চোখ তার পিছু পিছু চলছে। এবারে সে আর থামল না। সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস নিল। দেশ স্বাধীন হয়ে গেল, ভারতবর্ষ 3 টুকরো হয়ে গেল। বাস্তুহারা মানুষেরা ভিটের জন্য এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছে। ইংরেজদের শাসন শেষ, দেশে রাজা রাজার পাট গেছে চুকে। তবু এই কুসুমডিঙ্গা গ্রামের জমিদার নরেন্দ্র সিংহ দেবের ঠাট বাট বজায় ছিল। নামে রাজা হলেও তিনি আদপে রাজা ছিলেন না। রাজা হলো তাদের পাওয়া উপাধি। বরং ইংরেজদের জুতো শুকতলা চেটেই তার জীবন অতিবাহিত হতো।
তা নরেন্দ্র সিংহ ছিলেন বুদ্ধিমান। যখন দেখলেন ইংরেজদের রাজত্ব যায় যায় অবস্থা, তখন তিনি অন্য ব্যবসা ধরে পাড়ি দিলেন বিদেশে। এখানে রেখে গেলেন তার কাকা ও তার পরিবারকে সম্পত্তি রক্ষা করার জন্য। সঙ্গে নিয়ে গেলেন স্ত্রী পুত্রকে। নরেন্দ্র সিংহ বিদেশেই গত হলেন। পিতার মৃত্যুর পর মাকে নিয়ে দেশে ফেরেন নবীন সিংহদেব। বাবার দেশের প্রতি অন্যায় তিনি কোনোদিনই মেনে নিতে পারেননি। সবাই ভেবেছিল নবীন সিংহ দেশে ফিরে বাবার ব্যবসার হাল ধরবে, কিন্তু ঘটল তার উল্টো। ব্যবসাপত্র কাকা তার ছেলের হাতে দিয়ে নবীন সিংহ মেতে উঠলেন বিজ্ঞান চর্চায়। বিয়ের বয়স এলো, চলেও গেল। নবীন সিংহ না করলেন বিবাহ, না করলেন উপার্জন। এদিকে কাকা বীরেন্দ্র সিংহদেব ব্যবসায় লোকসান করে গলা অবধি দেনায় ডুবলেন। মহাজনদের কর্জ চোকাতে চোকাতে তিনি এবার হাত বাড়ালেন পৈতৃক সম্পত্তির দিকে। কিন্তু নবীন সিংহ এবারেও নির্বিকার। অগত্যা সম্পত্তি দুভাগ হলো, বাড়ি ভাগ হলো, আর ভাগ হলো দেব পরিবারের ভবিষ্যৎ। এত কিছুর পরেও নবীনের মাথা থেকে বিজ্ঞানের ভূত নামানো গেল। নিজের ঘরের দরজা বন্ধ করে তিনি যে কি করতেন তা একমাত্র জানতেন তার এক অন্তরঙ্গ বন্ধু। সে বন্ধু আসতেন বহু দূর থেকে, বছরে 2 কি 3 বার। এখানে এসে থেকে যেতেন হপ্তাখানি, তারপর আবার চলে যেতেন। তাকে কেউ কোনো প্রশ্ন করতে পারত না। নবীন সিংহের কড়া হুকুম ছিল তার বন্ধুকে যেন কেউ বিব্রত না করে। এরকম চলছিল দেব পরিবারে। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো একদিন মহলে হামলা চালায় ডাকাতের দল। সে একবারে বীভৎস কাণ্ড। ওরা যথেচ্ছ জিনিসপত্র লুণ্ঠন করলো। দেব পরিবারের ঐতিহ্যবাহী গোবিন্দজিউর মূর্তি, মন্দির সব ভাঙল। যা কিছু দামি দামি জিনিসপত্র ছিল সব লুট করে যখন বেরিয়ে এলো, তখন দেব বাড়ি দাউ দাউ করে জ্বলছে। গ্রামবাসীদের শত চেষ্টাতেও সে আগুনের প্রকোপ থেকে বাঁচানো গেল না মহল এবং তার ভিতরের মানুষগুলোকে। পুলিশ এসে 12টি মৃতদেহ উদ্ধার করে পোড়া মহলের ভিতর থেকে। ভাবা যায় 12 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করল। কিন্তু হিসেব মতো থাকা উচিত 14টি দেহ, নবীন সিংহদেব ও তার বন্ধুর দেহ। কিন্তু সে দুটো দেহ কিন্তু পাওয়া যায়নি। বিকৃত মুখগুলো চেনা তো ছিল যার পর্দায় দুষ্কর। পুলিশ সন্দেহ করে যে দুটি ঘটনা ঘটতে পারে। এক, বীরেন্দ্র সিংহ ধার দেনার বিশাল ভার থেকে মুক্ত হতে লোক লাগিয়ে এই ঘটনা ঘটায়, সেক্ষেত্রে সে নিজেও তার ছেলে বাইরে থাকছে। 2, নবীন সিংহ ও তার বন্ধু ষড়যন্ত্র করে লুটতরা চালিয়ে টাকা পয়সা সোনাদানা হাতিয়ে গা ঢাকা দিয়ে চলে যায় বিদেশে। সে যে ঘটনাই ঘটে থাকুক না কেন, দেব পরিবার একবারে শেষ হয়ে যায়। দীর্ঘকাল পরে ঐতিহ্যবাহী 7 মহলা বাড়িটা ভূতের বাড়িতে পরিণত হল। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, বহু বছর পর গ্রামবাসীরা ওই পরিত্যক্ত বাড়ি থেকে বিকট বিকট শব্দ পেতে শুরু করল। কেউ মনে করতো দেব পরিবারে অতৃপ্ত আত্মাদের আরতি ভেসে আসছে। কেউ ভাবতো নবীন সিংহের তৈরি করা বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিস্ফোরণের আকার নিয়ে ফাটছে। তবে পুরোটাই অনুমান, সত্যিটা কেউ কখনো যাচাই করে। এতদূর বলে থামলেন নন্দ দুলাল পাল। অনেকক্ষণ কথা বলার জন্য তার হাঁফ ধরে গেছে। কাঁসার গেলাস থেকে এক ঢোকে অনেকটা জল খেয়ে তিনি আবার চুপ করে রইলেন। তিনি তার দন্তবিহীন জীর্ণ মুখে অমলিন হাসি টেনে বললেন, হ্যাঁ, আরে আমার জন্ম তো ঠাকুরদার জন্মের আগে রে বেটা। 1940 সাল, তখনও দেশ পরাধীন। গ্রামে যখন এইসব কাণ্ড চলছে তখন আমার বয়স ওই 15-16 হবে। সত্যি আপনার স্মৃতিশক্তি প্রখর, একেবারে সিধু জ্যাঠা। নন্দবাবু হেসে উঠলেন। প্রণয়ও সঙ্গ দিল। শুধু ফড়িংই ঠোঁট ফুলিয়ে বসে রইল। ও বুঝতেই পারল না যে ওরা হাসছে কেন। প্রণয়ের সাইকেলের পাশে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল ফড়িং। প্রণয় কিছু একটা ভাবছিল, তাই উত্তর দিল না। ফড়িং আবারও ডেকে উঠতে সে একটু চমকে চাইল তার দিকে, তারপর বলল, না রে, গিয়ে লাভ নেই। তোদের স্কুলের একজন কর্মচারী বললেন ওই ঠিকানায় নাকি একবার চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু চিঠি ফেরত এসেছে। বাড়িতে কেউ থাকে না। হয়তো ভদ্রলোকের মা মারা গেছেন, বোনের বিয়ে হয়ে গেছে বলে সে অন্য কোথাও চলে গেছে।
আর বাড়িটা কাউকে বিক্রি করে দিতেও পারেননি। সেক্ষেত্রে এই সময় কাজ ফেলে অত দূরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে আমার মনে হয় না শেষ পর্যন্ত পড়েও এই ব্যক্তির অন্তর্ধানের রহস্য সমাধান হবে বলে। ফড়িং প্রণয়ের দিকে তাকালো। তার নতুন কাকুকে আজ যেন খুব অন্যরকম লাগছে, যেন এক দূরের মানুষ। এরকম তো আগে কখনো হয়নি। বুকটা কেঁপে উঠল ফড়িংয়ের। ওই সর্বনাশা রাজমহলের মোহে যেই পড়েছে সেই হারিয়ে গেছে। তার নতুন কাকুও কেমন যেন হয়ে যাচ্ছে। না 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 না, চোখে চোখে রাখতে হবে তার কাকুকে। কাকুকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। আমার সামনে তখন একটা পরিত্যক্ত রাজবাড়ির গেট। লতানে গাছ জড়িয়ে রেখেছে তার সর্বশরীর। গেটের উল্টো দিকে সেই অভিশপ্ত বাড়ি, যার প্রথম ঝলকেই আমার বুক কেঁপে উঠল। পূর্ণিমার চাঁদের আলোয় তাকে যেন আরো ভয়াল দেখতে লাগছিল। হঠাৎ দেখলাম একদল ছায়ামূর্তি সেই বাড়ি থেকে বেরিয়ে এলো। আমি নিঃশব্দে ঝোপের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললাম। তাহলে আমার ধারণাটাই ঠিক, কোনো অশুভ শক্তি নয়, এটা তাহলে কোনো সন্ত্রাসবাদীদের আখড়া। লোকগুলো নিজেদের মধ্যে কিছু কথা বলল। আমার কানেও টুকরো টুকরো কথা ভেসে এলো। একজন বলল, আজও ভাঙা গেল না, এই কাজ সম্ভব নয় স্যার। সঙ্গে সঙ্গে ধমকে উঠল একজন, চাপা স্বরে কিছু বলল। শুনতে পেলাম না, কিন্তু তার কণ্ঠস্বর আমার খুব চেনা লাগলো। ওরা চলে গেল দক্ষিণ দিকে, অর্থাৎ নদীর দিকটায়। তার মানে ওদিকে নিশ্চয়ই কোনো রাস্তা রয়েছে। আচ্ছা, ওরা কি জলপথে এসেছিল? ঠিক বুঝতে পারলাম না। ওরা একে একে চলে যাওয়ার পর নিস্তব্ধতা আরও গাঢ় হয়ে উঠল। নিজের নিঃশ্বাস আর ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো শব্দ কানে আসছে না। আমি ধীরে ধীরে এগোলাম। গেটের ফাঁক গলে ঢুকে পড়লাম সেই নিষিদ্ধ রাজমহলের ভেতর। সারি সারি থাম আর ঘরের দরজা, কোনোটা খোলা কোনোটা বন্ধ। সামনের উঠোন জুড়ে একটা কিউপিডের মূর্তি বসানো ফোয়ারা। এতদিন পরেও তার মার্বেলের ঔজ্জ্বল্য এতটুকু কমেনি। ডান দিকে একটা সিঁড়ি ধরে দোতলায় যাওয়া যায়। সিঁড়ির একটা অংশ অবশ্য ভেঙে গেছে। বাকি যা আছে তার উপর খুব সাবধানে পা রেখে ওপরে উঠে এলাম। ওপরেও সমান লম্বা বারান্দা আর তার পাশে সারিবদ্ধ ঘর। তার থেকে একগুচ্ছ তার সেই ঘরের দরজায় লাগানো। টর্চের আলোয় যতটুকু দেখে বুঝলাম, দরজাটাকে কিছুক্ষণ আগেই ফাটিয়ে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি অবাক হলাম, একটা ঘরের দরজা ভাঙতে বোমার প্রয়োজন পড়েছে। কি ধাতু দিয়ে তৈরি এই দরজা? সেটার গায়ে হাত বোলালাম, কিন্তু দেখে ও ছুঁয়ে সাধারণ কাঠ বলে মনে হলেও আসলে যে তা নয় সে কথা ভালোই বোঝা যায়। আমার চোখ চলে গেল পাশের ঘরে। অল্প আলোয় ধরা পড়ল রাশি রাশি ছাই, কাগজ পোড়া ছাই। তাহলে কি এটা লাইব্রেরি ছিল? আহা, কত সহস্র বই না পুড়েছে নির্মমভাবে। প্রণয় থামল। ফড়িং বিচলিত হয়ে জিজ্ঞেস করল, তারপর কি হলো কাকু? আর পড়া যাচ্ছে না রে, সব ঘেঁটে গেছে। ফড়িং হতাশ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। প্রণয় তা দেখে হেসে ফেলল। ছেলেটারও যে এই রহস্যে বেশ আগ্রহ রয়েছে। কিশোর মন বোধ হয় এই রকমই হয়। একটা কথা কিন্তু পরিষ্কার ফড়িং। কি গো কাকু? ওই রাজবাড়িতে অভিশাপ জাতীয় কিছুই নেই। আসলে কিছু লোক একটা দরজা ভাঙার চেষ্টা করেছে বলেই ওখানে ওই বিকট শব্দটা ওঠে। কি এমন জিনিস দিয়ে তৈরি দরজা গো কাকু? বোমা দিয়েও ভাঙে না? আমিও সেটাই ভাবছি রে। দুনিয়াতে এমন কোনো বস্তু নেই যা ওই রকম শক্তিশালী বোমায় নষ্ট হবে না। ভারী আশ্চর্যের ব্যাপার কিন্তু এটা। একটা কথা বলবো কাকু? আরে বল না রে। কাকু, ওই ডায়েরিটা ফেলে দাও। ওই ডায়েরিটা হাতে আসার পর থেকে তোমার চোখ মুখ পুরো পাল্টে গেছে। খুব রোগা হয়ে গেছো তুমি। চোখের তলায় কালি পড়েছে।
তুমি ওই ডায়েরিটা নিয়ে আর ভেবো না। ওফ, পাকা ছেলে একটা। ঠিক আছে, তাই হবে। খুশি? ফড়িং হাসল। প্রণয় আদর করে তার চুলটা ঘেঁটে দিল। ফড়িংয়ের কথাগুলো হেসে উড়িয়ে দিলেও আসলে তো সে সত্যিই বলছে। এই কদিনে কত ভেঙে গেছে তার শরীর। রাতে ঘুম আসছে না ঠিক মতো। এভাবে চলতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। ফড়িং উঠে দাঁড়ালো, স্কুল ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটা লাগালো। প্রণয় ডায়েরি হাতে ধীরে ধীরে এসে দাঁড়ালো দামোদর নদের ধারে। বাংলার দুঃখ আজ যেন তার দুশ্চিন্তাকেও গ্রাস করে নেয়। অমাবস্যা এলেই কেমন যেন চঞ্চল হয়ে ওঠে প্রণয়। এই সেই দিনই তো যেদিন ওর জীবনটা পাল্টে গিয়েছিল। হাতে এসেছিল সেই বস্তুর সন্ধান যার জন্য সে গত 2 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। আজই সেই অমাবস্যার রাত, আজই সেই অভীষ্ট সিদ্ধির দিন। সন্তর্পণে চলে আসে সে সেই পুরনো মন্দিরটার পিছনে। ঘুটঘুটে অন্ধকারের চোখ সইয়ে হাঁটতে শুরু করে। পায়ে তার জড়িয়ে যাচ্ছে লতানো গাছ। একটা কাস্তে দিয়ে গাছগুলো কাটতে কাটতে এগোচ্ছে সে। কানে আসছে শেয়ালের ডাক। একটা হরিণ ছুটে গেল এ প্রান্ত হতে ও প্রান্ত। বিষধর সাপ তার ঠান্ডা শরীর ছুঁয়ে আবারও মিশে যাচ্ছে ঝোপের মধ্যে। প্রণয় থমকালো। এটাই তার গন্তব্যস্থল, এই সেই বড় বাড়ি। একটা টর্চ চালিয়ে ভেতরে ঢুকল সে। ভাঙা দেওয়াল, পলেস্তারা খসা, দাঁত নখ বের করা বিরাট বাড়ির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত শুধুই আগাছা ভরা আর আকাশ ছোঁয়া গাছ। প্রণয় সন্তর্পণে এগিয়ে এলো। ডান দিকের দেওয়াল ঘেঁষে একটু এগোতেই তার চোখে পড়ল একটা ঘর। প্রণয় দেখল পাশাপাশি অনেকগুলো ঘর আছে। একসময় এই ঘরেই মানুষ বাস করত, হাসত, খেলতো, আরও না জানি কত কিছু করত। প্রণয় একটা ক্ষয়প্রাপ্ত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। এখানেই রাজা নবীন সিংহদেবের ঘর। এখানেই আছে সেই বস্তু যা 2 বছর ধরে তার ঘুম কেড়ে নিয়েছে। প্রণয় গুনে গুনে 10 পা এগিয়ে ডান দিকে ঘুরতেই দেখতে পেল সেই দরজাটা। দরজার ওপর কারুকার্য করা। প্রণয় জানে এই দরজা শরীরের সর্বশক্তি দিয়ে চাপ দিলেও খুলবে না। দরজার ওপরে নকশা বরাবর সে লিখল এমন কিছু যার অর্থ উদ্ধার করতে সে দিন রাত এক করে দিয়েছে। হঠাৎ খুট করে একটা শব্দ হল। প্রণয়ের হৃৎপিণ্ড রীতিমতো লাফিয়ে উঠল। রাজা নবীন সিংহদেবের ঘরের দরজাটা খুলে গেল ধীরে ধীরে। সেদিন ফড়িংয়ের কথা রাখতে গিয়েও রাখতে পারেনি প্রণয়। সমুদ্রগুপ্তের ডায়েরিটা জলে ফেলতে গিয়েও হাতটা আটকে গিয়েছিল। না, মনের কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নয়। ডায়েরির কভারের ভেতর দিকে একটা অস্বাভাবিক স্থূলভাব দেখে সে থমকে যায়। এতদিন সে এটা ভালো করে দেখেনি। কভারের মাঝখানটা কেমন যেন উঁচু হয়ে আছে, যেন ওর ভেতর কিছু একটা ঢুকিয়ে মুখটা বন্ধ করা রয়েছে। তড়িঘড়ি জিনিসটা নিয়ে সাইকেলে চেপে বাড়ি ফিরে দড়াম করে দরজাটা বন্ধ করে একটা ছুরি নিয়ে মেঝেতে বসে পড়ল। তারপর খুব সাবধানে কভারের অংশটা কাটতেই বেরিয়ে এলো একটা কাগজ। পুরনো হলদে ছাপ পড়া একটা বড় কাগজ। প্রণয় সেটার ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরতেই তার হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। নকশা! কিসের নকশা? দেব পরিবারের গুপ্তধনের। এই গুপ্তধনের লোভে কি বারবার ওখানে হানা দিয়েছে সমুদ্র? প্রণয় দেখল ছবিটার নিচে কিছু লেখা আছে, একটা ছড়া। সোপান চূড়া গুনে গুনে দাড়িক যাবে গহন বনে, উত্তরের অনামিকা চাবি তার আছে বাঁধা, অমানিসা ধরে বল সংকেতে দ্বার খোল, মনে যার পাপ বোধ রাজা নেবে তার শোধ, 7-5 গোনো ঠিক
পা ফেলো দিক দিক, গহ্বর আলোহীন, সাবধান, দুর্দিন। প্রণয় এর অর্থ কিছুই বুঝতে পারল না। এর মানে কি? দুর্দিন? কার দুর্দিন? আর কেই আনবে বা সেই দুর্দিন? সেই রাতের পর থেকেই জীবনটা এক অন্য পথ ধরল প্রণয়ের, যে পথের শেষটা অজানা। 2 বছর পর এক অমাবস্যার রাতে সে অবশেষে চলল সেই রাজবাড়ির দিকে, যেখানে পা রাখলে আর কেউ ফেরে না। নকশায় যে ছবিটা আঁকা ছিল তা নবীন সিংহদেবের তৈরি করা নয়, কারণ তার গায়ে যে ছোট ছোট ফুটনোট লেখা তা অন্যের হাতে লেখা। হয়তো নকশাটা সমুদ্রগুপ্তের তৈরি আর ধাঁধাটা নবীন সিংহদেবের। সেই নকশা অনুযায়ী পা চালালো প্রণয়। গুনে গুনে পা ফেলে চলল নবীন সিংহদেবের ঘরের দিকে। কোষ্টি পাথরের মতো কালো একটা দরজার ওপর বেশ সুন্দর কারুকার্য করা। প্রণয় নিজের বাঁ হাতের অনামিকা দিয়ে দরজার নকশা বরাবর লিখল 51। সোপান অর্থে সিঁড়ি আর মহলের চূড়া সব গুনলে সংখ্যা বেরোয় 51। ডান হাত যদি দক্ষিণ হস্ত হয় তবে বাম হাত হবে উত্তর। তার অনামিকা মানে মাঝের আঙুলের পাশের আঙুলটি দিয়ে সঠিক সংখ্যাটি লিখলেই দরজা খুলে যাবে, অর্থাৎ দারিক যাবে গহীন বনে। হঠাৎ সিঁড়ির দিক থেকে পায়ের একটা শব্দ এলো। প্রণয় একটা থামের আড়ালে গা ঢাকা দিয়ে অপেক্ষা করতে লাগলো আগন্তুকের। উত্তেজনায় বুকের ভেতরে যেন হাজারটা হাতুড়ি পেটাচ্ছে কেউ। একটা ছায়া দেয়ালের গা বেয়ে উঠে আসছে। সেই ছায়া দীর্ঘ হতে হতে মিলিয়ে যেতেই চমকে উঠল প্রণয়। থামের আড়াল থেকে বেরিয়ে এসে প্রায় চিৎকার করে প্রণয় বলল, ফড়িং, তুই এখানে? তুই কেন এসেছিস? তুই জানিস না জায়গাটা কতটা ভয়ঙ্কর? তুমি কেন এসেছো? তোমাকে বারণ করেছিলাম না এটা নিয়ে আর ভাববে না? আমি তো জানলা খুলে শুয়েছিলাম, তোমাকে দেখলাম যেতে, তারপর পিছু পিছু চলে এলাম। ঠিক জানতাম তুমি এখানে আসছো। চলো কাকু, এখান থেকে চলো। না ফড়িং, আমি যেতে পারবো না। আমি 2 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি, আজ কিছুতেই যেতে পারবো না। দেখ, দেখ, ওই ঘরটার দরজা খোলা। ফড়িং দেখল যে ঘরের দরজাটা ভাঙতে কেউ বোমা বেঁধেছিল সেই দরজাটা হাট করে খোলা। প্রণয় তার কাঁধে একটা হাত রেখে বলল, চল ভেতরে যাই। ওরা পা বাড়ালো ঘরের দিকে, কিন্তু চৌকাঠটা ডিগোনোর আগেই পেছন থেকে কেউ একজন বলে উঠল, ব্রিলিয়ান্ট প্রণয়, ব্রিলিয়ান্ট। অনিমেষ দা, তুমি? ওদের সামনে এসে দাঁড়ালো অনিমেষ রাহা। তার চোখে এখন এক ধারালো চাহনি। সে মাথা নাড়ালো। আমি কত বছর ধরে চেষ্টা করছি এই দরজাটা খোলার, কিন্তু পারিনি, আর তুই এক নিমেষে খুলে দিলি। তুই সত্যি ব্রিলিয়ান্ট প্রণয়। এই এদো গ্রাম তোর জন্য নয়। একটা বড় চাকরি নিয়ে তোর শহরে চলে যাওয়া উচিত। কেন পড়ে আসিস বলতো? তুমি কেন এখানে এতদিন পড়ে আছো অনিমেষ দা? তুই ঠিক যে কারণে পড়ে আছিস। আমি একটা রহস্য সমাধানের জন্য এসেছি, কোনো কিছুর লোভে নয়। কোন ফেলুদা এলেন রে? তুই এখানে গুপ্তধনের লোভে আসিসনি, এটা তুই আমায় বলবি আর আমি মেনে নেব, তাই তো? হ্যাঁ, মানবে, কারণ আমি সত্যিই জানি না এখানে আদৌ কোনো গুপ্তধন আছে কিনা, বা থাকলেও সেটা কি। আমি জানতে এসেছিলাম কেউ এখানে এলে কখনো ফিরে যায় না কেন। তুই সত্যিই জানিস না? প্রণয় ধীরে ধীরে দৃঢ়ভাবে মাথা নাড়ালো। সঙ্গে সঙ্গে এক প্রবল আঘাতে সে মাটিতে পড়ে গেল। অনিমেষ বলতে থাকলো, ঠিক আছে, তুই যখন জানিস না তখন তোকে জানিয়েই দি। 60-এর দশকে যখন নবীন সিংহ তার মাকে নিয়ে দেশে ফিরে এলেন, তখন তার সঙ্গে এলো বিদেশি হিরে। একটা দুটো নয়, মন মন হিরে। গল্প কথা মনে হলেও এটা সত্যি। ওরা এনেছিল মন মন হিরে। ওখানকার কয়লা খাদানে একটা অ্যাক্সিডেন্টে নবীনের পিতার মৃত্যু হয়। নবীন ঘরদোর বেচে দিয়ে দেশে ফিরে আসে। এসে নিজের বিজ্ঞান সাধনা নিয়ে লেগে পড়ে। আসলে সে তো জানতো এতগুলো হিরে যার সম্পত্তি, সে
কোনো কাজ না করলেও তার 14 পুরুষ বসে বসে খেতে পারবে। তাই এসেই ব্যবসা সম্পত্তি সব ভাগ করে আপন ভোলা রূপ নিয়ে ঘরবন্দি হয়ে গেল। আমার বাবা ঋষিকেশ রাহা ছিলেন নবীন সিংহের অন্তরঙ্গ বন্ধু। তার ঘরে শুধুমাত্র বাবারই ঢোকার অনুমতি ছিল। বাবার সাথে সে আলোচনা করত নানান বৈজ্ঞানিক আবিষ্কারের ব্যাপারে। বাবারও বিজ্ঞান চর্চায় আগ্রহ থাকায় তাকে মাঝে মধ্যেই ডেকে পাঠাতো পাগলা রাজা। কিন্তু তখন আমাদের টানাটানি সংসার, অত দূর থেকে ঘন ঘন আসাটা বেশ খরচ সাপেক্ষ ছিল। একদিন বাবা তার চিঠি লিখে জানিয়েও দেন। তারপর নবীন সিংহ আমার বাবাকে চিঠি লিখে বলে যে তিনি যেন কোনো মতে এবারের জন্য এসে পৌঁছয়। বাবা এলেন, দেখা করলেন। নবীন সিংহ তার হাতে ধরিয়ে দিলেন 2টি হিরে। বললেন এটা বিক্রি করার ব্যবস্থাও সে করে দিয়েছে। বাবা যেন যথাস্থানে জিনিসটা দিয়ে টাকা নিয়ে চলে আসে। একটু ভয় করলেও বাবা বন্ধুর কথা অমান্য করল না। টাকাটা এনে দিল নবীন সিংহকে। কিন্তু নবীন সেই টাকাটা বাবার হাতে ফেরত দিয়ে বলল এটা তার জন্য, তার অনটন মেটাবার জন্য, আর যাতে এখানে আসতে তার কোনো অসুবিধা না হয়। আমাদের পরিবারের ভাগ্য ফিরে গেল। কিন্তু লোভ বড় বালাই, জানিস তো। বাবা জানতে পারল ওই ধরনের হিরে নবীনের কাছে অনেক আছে, এতটাই যার হিসাব সে নিজেও জানে না। এদিকে বীরেন্দ্র ভাইপোর উদারতা দেখে কিছু একটা আঁচ করতে পেরেছিল। বাবার নিত্য যাতায়াতে খুব বিরক্ত সে। তবু একদিন নবীনের চোখের আড়ালে বাবাকে পাকড়াও করল। বাবাও একজন ঘর শত্রু বিভীষণের খোঁজে ছিল। সুযোগ বুঝে প্ল্যান বানালো নবীন ও তার মাকে হত্যা করে ওই হিরে বাজেয়াপ্ত করা। সেই মতো লোক লাগানো হলো, পরিকল্পনা করা হলো, সেটার এক্সিকিউশনও হলো, কিন্তু অন্যভাবে। ভাড়া করা ডাকাতের দল পরিবারের সকলকে হত্যা করলো, যথেষ্ট লুটপাট করলো, সবটাই আমার বাবার কথা মতো। তারপর যখন তারা নবীন সিংহের ঘরে গেল তখন দেখা গেল ঘর ফাঁকা, আসবাবপত্র, দেওয়ালের ছবি কিচ্ছু নেই। ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়, কোনোভাবেই আর খোলা যায় না। বাবা সেটা শুনে এক মুহূর্ত দেরি না করে সারা মহলে আগুন লাগিয়ে দেওয়ার নির্দেশ দিল। যদি নবীন পালায় তবে হিরে সমেত পালিয়েছে, আর যদি না পালাতে পারে তবে ওই হিরে নিয়েই সে মরবে। কিন্তু বাবা আজীবন বিশ্বাস করে গেছে যে ওই ঘরের দরজা খুললে নিশ্চয়ই সেই হিরেগুলি পাওয়া যাবে। কোনো এক চোরা কুঠুরিতে নিশ্চয়ই রাখা আছে সেগুলো। অনিমেষ থামল। তার চোখ নিবদ্ধ ঘরের ভেতরে। ফাঁকা খুটখুটে অন্ধকার ঘর, যেন অমাবস্যা স্বয়ং বিরাজমান। আর সেই জন্য তুমি রীতিমতো ওপর মহল থেকে সুপারিশ এনে কলকাতার পোস্টিং করিয়েছিলে এই গণ্ডগ্রামে। হ্যাঁ, সবাই জানতো তুমি কাজ অন্তপ্রাণ। এদিকে তলে তলে তুমি এখানে বসে হিরে খুঁজতে। ঠিক, একদম ঠিক। কিন্তু আমি ছাড়াও এখানে হানা দিয়েছিল আর একজন, তোর ডায়েরির সমুদ্রগুপ্ত। হি ওয়াজ আ ব্রিলিয়েন্ট ম্যান, জাস্ট লাইক ইউ। ও একটা সংকেত উদ্ধার করেছিল কোথা থেকে। সেই সংকেত সমাধান করে সমুদ্র দরজাটা খুলে ফেলতো, শুধু আমার বোকামির জন্য সব ভেস্তে যায়। দরজা খোলার আগে ও আমায় থামের আড়ালে লুকিয়ে থাকতে দেখে ফেলে, আর তাই দেখে পালিয়ে যায়। আমি অনেকবার বলি ওকে ফিরে আসতে, কিন্তু ও শোনেনি। শেষে বাধ্য হয়ে গুলি চালাই। লুটিয়ে পড়ে তরতাজা প্রাণটা। এখনো মহলের পেছনের জঙ্গলে ওর মৃতদেহ পোঁতা আছে। গ্রামে এদিকে ছড়িয়ে পড়ে একটা গুজব, এই রাজবাড়িতে যে আসে সে আর ফিরে যায় না। আমার খুব সুবিধা হলো তাতে। দীর্ঘ 24 বছর সেই সংকেতের খোঁজ পাইনি। সেদিন তুই আমার বাড়িতে গিয়ে যখন তোর ডায়েরি পাওয়ার ঘটনা বললি, তখন মনে হলো আমি সত্যি চাঁদ পেয়েছি। তারপর থেকে আমার লোক তোর ওপর 24 ঘন্টা নজর রেখেছে। আগের বারের মতো ভুল এবারে আমি করব না। বল, হিরেটা কোথায় লুকানো আছে সেটা বল। আমি সত্যিই জানি না অনিমেষদা। আবার একটা প্রবল চর সপাটে এসে পড়ল প্রণয়ের গালে। চুলের মুঠি ধরে তুলে ধরে তাকে নির্মমভাবে মারল। সে ছিটকে গিয়ে পড়ল দরজার উপর, আর সাথে সাথে ঘটে গেল একটা অদ্ভুত কাণ্ড। দরজায় ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে সেখান থেকে ছিটকে পড়ল একটা টুকরো।
সেই টুকরো সামান্য টর্চের আলোয় ঝকঝক করে উঠে উপস্থিত সবার চোখ ধাঁধিয়ে দিল। অনিমেষ সাবধানে সেটাকে হাতে নিয়ে নেড়ে চেড়ে এক প্রকার চিৎকার করে উঠল, এই তো সেই হিরে। অনিমেষের দুই সহকারীও এগিয়ে এলো সেটিকে দেখার জন্য। তারা চৌকাঠ ডিঙিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দরজায় প্রবল আঘাত দিয়ে হিরেগুলো খুঁড়ে খুঁড়ে বের করতে লাগলো। প্রণয়ের কথা তো এক প্রকার ভুলেই গেল। আমি যখন বলবো তখন ওই উত্তর দিকের গাছে এক লাফে উঠে পাঁচিল টপকে যাবি। আমিও যাবো তোর পরে, কোনো ভয় নেই। তারপর ঘড়ির দিকে তাকিয়ে 1, 2, 3 বলেই ফড়িংকে নির্দেশ দিল পালানো। ফড়িংও ছুটল উত্তর দিকের বিশাল বটগাছটার দিকে। তারপর তার প্রশস্ত ডাল ধরে ও ঝুড়ি বেয়ে সে একেবারে নিচে নেমে এলো। এদিকে প্রণয় স্থবিরের মতো দাঁড়িয়ে রইল দরজার সামনে। ভেতরে তখন শুরু হয়েছে প্রবল ঝড়। অনিমেষ ও তার সঙ্গীরা এক প্রবল শক্তির জেরে ক্রমশ এগিয়ে যাচ্ছে দেওয়ালের দিকে। দরজা থেকে একে একে খসে পড়ছে মহামূল্যবান সব হিরে। সেগুলি মিলিয়ে যাচ্ছে এক অসীম অন্ধকারে। শক্তিশালী চৌম্বকীয় তরঙ্গ তাদের টেনে নিয়ে যাচ্ছে নিজের দিকে। প্রণয় নিজের শরীরেও একটা টান অনুভব করল। এক মুহূর্ত সময় নষ্ট না করে সে দৌড় লাগালো গাছটার দিকে। সঙ্গে সঙ্গে সে শুনতে পেল সশব্দে বন্ধ হয়ে গেল রাজা নবীন সিংহদেবের সেই রহস্যময় ঘরের দরজাটা। ঘটনাটা ঘটে গেছে অনেক দিন হলো। প্রণয় বা ফড়িং কাউকেই এই কথাগুলো বলেনি। বললে হয়তো কেউ বিশ্বাসই করতো না। প্রণয় নতুন চাকরি পেয়ে চলে যাচ্ছে পাঞ্জাবে, তার জন্যই গোছগাছ করছে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার মনের মধ্যে। একদিকে নতুন জীবনের উত্তেজনা, আরেকদিকে এই গ্রামটাকে ছেড়ে চলে যাওয়ার কষ্ট। একসময় মনে প্রাণে চেয়েছিল এই গ্রামটাকে ছেড়ে চলে যেতে, আর আজ কামনা করছে এই মুহূর্তটা যদি আর একটু দীর্ঘায়িত করা যেত। চিন্তায় ছেদ পড়ল। দরজায় দাঁড়িয়ে ফড়িং, তার মুখ ভার, চোখ দুটো ছলছল। সেই বছর 10 বালকটা আজ 13 বছরের কিশোর। ফড়িং এসে মেঝেতে বসে পড়ল। প্রণয় হেসে বলল, কিরে, রাগ করলি? ফড়িং সেসব কথায় কান না দিয়ে 2 হাঁটুর মাঝে মুখ লুকিয়ে বসে রইল। প্রণয় তা দেখে হাসল। ছেলেটার রাগ করাটাই স্বাভাবিক। এতদিনের অন্তরঙ্গ সম্পর্ক ভেঙে নিষ্ঠুরের মতো চলে যাচ্ছে সে। কষ্টে ফড়িংকে বুকে জড়িয়ে ধরল। ফড়িং ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। সকালবেলা বাস ধরে বহরমপুর হয়ে সেখান থেকে পরের দিন কলকাতা থেকে প্লেন ধরবে প্রণয়। ফড়িং জেদ করেছে আজ রাতে সে তার কাকুর কাছেই থাকবে। মালতী নানানভাবে তাকে বিরত করার চেষ্টা করলেও সেসব দিক সফল হলো না। শেষে বিব্রত হয়ে লম্বা লম্বা পা ফেলে বাড়ির দিকে হাঁটা লাগাল। প্রণয়ও আপত্তি করল না বিশেষ। তার 2টি কারণ, এক, ফড়িংয়ের প্রচণ্ড অভিমান, আর দ্বিতীয়টি রাজবাড়ির সংকেত উদ্ধারের গল্প। মা চলে যেতেই দরজাটা এক লাফে উঠে বন্ধ করে বিছানায় আবার উঠে এসে ফড়িং গোল গোল চোখ করে বলল, এবার বলো তো কাকু, কি করে সেদিন দরজা খুলেছিলে? আমি তো জানতাম তুই এটার জন্যই থেকে যাচ্ছিস। কি বলতে চাইছো? তোমার জন্য থাকছি না? আচ্ছা বেশ, তবে শোন ধাঁধাটা কেমন ছিল। সোপান চূড়া গুনে গুনে দাড়িক যাবে গহন বনে, উত্তরের অনামিকা চাবি তার আছে বাঁধা, অমানিসা ধরে বল সংকেতে দ্বার খোল, মনে যার পাপ বোধ রাজা নেবে তার শোধ, 7-5 গোনো ঠিক পা ফেলো দিক দিক, গহ্বর আলোহীন সাবধান দুর্দিন। আচ্ছা, এবার সোপান মানে সিঁড়ি, মহলের সিঁড়ি আর মাথার চূড়া যোগ করলে হয় 51। তার মানে ওই 51 হলো দরজার চাবি। কিন্তু এই চাবিটা কোথায়? ডান হাত যদি দক্ষিণ হস্ত হয় তবে উত্তর হস্ত হবে বাঁ হাত, অর্থাৎ বাঁ হাতের অনামিকা দিয়ে দরজার নকশা বরাবর 51 লিখলেই দরজা খুলে যাবে। কিন্তু সেখানেই শেষ নয়, এই দ্বার খুলবে শুধুমাত্র অমানিসা অর্থাৎ অমাবস্যার দিনে।
সেটা অনিমেষ রাহা বুঝেছিল বলেই প্রতি অমাবস্যায় দরজা খুলতে যেত। এই ঘরের মধ্যে যে ঢুকবে তার মনে যদি কোনো কুমতলব থাকে তাহলে তার ভীষণ সর্বনাশ হবে। রাজার পাতা ফাঁদে পা দিলেই জীবন হানি। কিন্তু গহ্বর আলোহীন আর 7-5-এর ব্যাপারটা কি? আমার মনে হয় নবীন সিংহ ব্যাপারটা বুঝে গিয়েছিল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই তিনি তার বাবার অর্জিত হিরে সুরক্ষিত রাখার জন্য একটা বুদ্ধি বের করলেন। হিরে লুকিয়ে রাখলেন এমন এক জায়গায় যা সবার চোখের সামনে থেকেও চোখে পড়বে না। তাই তিনি হিরে দিয়ে বানালেন একটা সুদৃশ্য দরজা। একমাত্র হিরেই সেই বস্তু যা কোনো মতেই ভাঙা যায় না। রাজা সেটা জানতেন, বদলে দিয়ে রাখলেন একটা অদ্ভুত সাংকেতিক তালা। এবার এই তালাও তো খুলে যেতে পারে, এই হিরেও তো কারুর কাছে আসতে পারে। তখন কি হবে? তিনি তো সেই অযোগ্য রাজা হয়ে থেকে যাবেন, পৈতৃক সম্পত্তি রক্ষা করতে পারবেন না। তাহলে কি করা যায়? রাজা তৈরি করলেন এক কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল, একটি যান্ত্রিক কৃত্রিম ব্ল্যাক হোল যা পৃথিবীতে কারুর পক্ষে সম্ভব নয়। এই ব্ল্যাক হোল তার কাজ শুরু করবে একটা নির্দিষ্ট সময় পরে। 7 আর 5 সেই সংখ্যা যার দ্বারা তিনি সাবধান করে দিয়েছেন আগন্তুককে। 7-5কে যোগ বিয়োগ গুণ করলে 3টি সময় পাওয়া যায়, 12, 2 এবং 35। এগুলো সেকেন্ড বা মিনিট হতে পারে। এই নির্দিষ্ট সময় পর দরজা আবার বন্ধ হয়ে যাবে, ব্ল্যাক হোল অ্যাক্টিভেট হয়ে যাবে। আমার ধারণাটা সত্যি করে ঘটনাটা ঘটলো 35 মিনিট পর, বুঝলি? কিন্তু ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোলকে তুই বলতে পারিস মহাকাশের ছিদ্র। এমন এক ছিদ্র যা খালি চোখে দেখা যায় না, কিন্তু তার শক্তি সর্বগ্রাসী। একবার যে এর মধ্যে প্রবেশ করে সে আর ফিরে আসে না। এরকম একটা জিনিস নবীন সিংহ বানালো কি করে জানি না, তবে এইটুকু বলতে পারি, হি ওয়াজ আ জিনিয়াস। প্রণয় থামল। অখণ্ড নিস্তব্ধতা নেমে এলো ঘরের ভেতরে। শুধুমাত্র ঝিঝির কথোপকথন মুখরিত করছে পরিবেশটাকে। সেই বরফ সমান শীতলতা ভেঙে প্রণয়ই এবার বলে উঠল, বাইরে চল ফড়িং, একটা কাজ বাকি আছে। এখন কি কাজ? তোর কথা রাখা হয়নি। উঠোন ভেসে যাচ্ছে পূর্ণিমার জেল্লায়। প্রণয় পকেট থেকে বের করল সেই জরাজীর্ণ ডায়েরি আর সেই নকশাটা, আর একটা পকেট থেকে লাইটার বের করে ধীরে ধীরে তাতে অগ্নিসংযোগ করে ফড়িংয়ের পাশে এসে দাঁড়ালো। ভিন্ন দুটি শতাব্দী আর এক শতাব্দীর সামনে চিরতরে বিলীন হয়ে গেল। নমস্কার, শেষ হলো আমাদের আজকের নিবেদন সমুদ্রগুপ্তের ডায়েরি। গল্পে কথকের ভূমিকায় শুভম, প্রণয় রৌনক, হরিং দীপ্ত, অনিমেষ সৌরভ রয়, নন্দ আরিনিম অভিষেক, মালতী খুশি, সমুদ্র রূপঙ্কর, প্রথম লোক অমিত, দ্বিতীয় লোক শুভদীপ, তরুণ সৌরভ সাহা, লোক অভিষেক দুবে, কর্মচারী মিমো। শেষ হলো আমাদের আজকের নিবেদন সমুদ্রগুপ্তের ডায়েরি। আবহ এবং শব্দ সংযোজনে দেবদত্ত। কেমন লাগলো গল্পটি জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর অবশ্যই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, শুভরাত্রি। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে অনলি অন SQ 2.0-তে। আজকের জন্য বিদায়, টাটা।